আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। উফ, প্রতিদিন ভাবি তাড়াতাড়ি আসবো, সেই দেরি হয়ে যায়। এখন বাজে 9:45। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে 9:30 লিখে ফেলে। পাশের টেবিলে বসা এক বৃদ্ধকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউটার শরীর ভালো না, 8 মাস চলছে, অনেক চিন্তায় আছি। বাসায় কেউ নেই যে দেখভাল করবে, কি যে করি, তার উপর টাকা পয়সার সমস্যায় আছি। একটা কামের লোক রাখতে পারো না মিয়া? জানো তো পর পর 3 দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব। তোমার এই মাসে অলরেডি 7 দিন লেট, মানে 2 দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো। হ্যাঁ চাচা, জানি। হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে গত মাস 2 আগে যোগ দিয়েছে কামাল। শুরুতে রুগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা সয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সাথে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? 2 নম্বর বেডের রোগীর অবস্থা ভালো না রে, ছাড়দের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। তারপর আবার শান্তি দিদি হনহন করে চলে যায়। কামাল চাবি নিয়ে সুজা বাহার ভাইয়ের চায়ের দোকানে চলে যায়। এবার শুধু কল আসার অপেক্ষা। বাহার ভাই, ভালো করে একটা চা বানাও। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো কল আসে না। কামাল বুঝতে পারে আজকের দিনটা তার বসে বসেই কাটবে। না, আজ আর মনে হচ্ছে কল আসবে না। অ্যাম্বুলেন্সে বসে কটা গান শুনি। অ্যাম্বুলেন্সের কাছে যেতেই সোলেমান একটা ঠিকানা দিয়ে যায়। কামাল ভাই, আপনাকে গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই, কামাল ভাই, শান্তি দিদি আপনাকে খুঁজছিল, বলছিল ফিরে আসলেই যেন 7 নম্বর ওয়ার্ডে দেখা করে। 7 নম্বর ওয়ার্ডে ঢুকতেই শান্তি দিদি বলল, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি, বাসায় যেতে হবে, তাড়াতাড়ি বলো কি বলবে। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি, রাত হয়েছে, কাজের কথা বলো, বউটা একা আছে। আরে বস না ছেমড়া, কাজ ছাড়া কি তোকে ডাকছি? শোন, 2 নম্বর বেডের রুগীটা মারা গেছে, লাশটা মর্গে আছে, তোকে একটু দিয়ে আসতে হবে। কি বলছো, এই রাতের বেলা? জাকিরের তো নাইট, ওকে বলো। আরে শোন, তোর তো টাকার দরকার। মালদার পার্টি সব খরচ খরচা বাদ দিয়েও মনে হয় 1000-5 টাকা দিবে। জাকিরকে বললে ও রাজি হয়ে যাবে। সামনে তোর ছেলেপিলে হবে, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোকে বললাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5,000? প্রতি মাসে মাটির ব্যাংকটাতে এতদিন যা জমিয়েছি, সব মিলিয়ে হয়তো 1,000-5 হবে। এই সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অবশ্য অনেকটা নিশ্চিত হওয়া যায়। বোকা ছেলে, সেজন্যই তো তোকে বললাম। কিন্তু দিদি, মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পেতে পারে। আরে বোকা ছেলে, ভয় পাবে কেন? ভয় লাগলে আমি যাওয়ার সময় একবার দেখে যাব। আচ্ছা, কোথায় যেতে হবে?
কুমিল্লা। ও মা, কি বলছো দিদি, কুমিল্লা? তাহলে তো ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। আরে না, ভোর হবে না, এই ধর 3টা-4টা বাজতে পারে। ওটা তো ভোরই, কাল আবার ডিউটি আছে, কখন ঘুমাবো আর কখনই বা কাজে যাব। কাল 12টার দিকে আসবি, সুপার স্যারকে আমি বলে রাখবো, কোনো অসুবিধা হবে না। একটা কথা বলো তো, তোমার এত গরজ কেন? ভালোই পেয়েছো মনে হয়। আরে ছামড়া মর, আমার আবার গরজ কি? তুই যখন মরবি তখন তোর জন্য আমিও মানুষের হাতে পায়ে ধরবো। আহা দিদি, রাগ করো কেন? শোন, যে মরেছে সে অনেক বড় লোক ছিল। বড় লোকদের যেমন স্বভাব ভালো হয় না, এই ব্যাটারও তেমন ভালো ছিল না। শেষ বয়সে 3টে বিয়ে করেছে। কচি কচি মেয়েগুলো এই 1 সপ্তাহ বুড়োটার জন্য যা করলো, এখন মরার পরও লাশ নিয়ে বসে আছে। তুই গিয়ে পৌঁছে দিয়াই তোর কাজ শেষ। এটা রাখ। এটা কি? কি আবার? টাকা আর ঠিকানা, যেখানে যাবি যা, গাড়িতে গিয়ে বস। কিন্তু দিদি, এতটা পথ এই রাতের বেলায় লাশ নিয়ে একলা যেতে পারবো না। আরে ছামড়া, একা যাবি কেন? বুড়োটার 3টে বউ যাবে তোর সঙ্গে। দেখিস আবার বুড়োর মতো হয়ে যাস না যেন। কি যে বলো দিদি, আমি তাহলে গাড়িতে যাই। কামাল বেরিয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজ ভালো হয়ে যায়। মায়াকে ফোন করে বলে, হ্যাঁ মায়া, আমি এখন কুমিল্লা যাব, ফিরতে রাত হবে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। কামাল গিয়ে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে, কিন্তু জানতে পারে ওনার স্ত্রীরা কেউ গাড়ির সাথে যাবে না। তারা গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে, ওরা অন্য গাড়িতে যাবে। কামালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে যে একজন হেল্পার জোগাড় করে নিয়ে আসবো, সেই সময়টুকুও নেই। আচ্ছা, ঝামেলায় পড়লাম। কামাল একটু পাশে গিয়ে হারুনকে ফোন লাগায়। হ্যাঁ হারুন, কুমিল্লা যাবি? একটা লাশ নিয়ে যেতে হবে। না ভাই, আমি তো অন্য জায়গায় চলে এসেছি। 1 ঘন্টা আগে বললে হয়তো যাওয়া যেত। আচ্ছা ঠিক আছে। অগত্যা কামাল একাই অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। কামালের আগেও একা লাশ নিয়ে গেছে, তবে এত দূরে আর এত রাতে কখনো যায়নি। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত 12টা বাজে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূতে বিশ্বাস করে না, তবু এই নির্জন রাতে কেন যেন শরীরে কাঁটা দিয়ে যায়। উফ, যত সব ফালতু চিন্তা মাথায় ভিড় করছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, ঘন্টা 3 পথ। শহর ছাড়িয়ে 1 ঘন্টা যাবার পর কামাল একটা ধাবায় গাড়ি থামায়। উফ, গুলশান থেকে এসে খাওয়া হয় নাই, কিছু খেতে হবে। ওখানে কিছু খেয়ে নিয়ে একজনকে জিজ্ঞেস করলো, ভাই কুমিল্লা যাবার কোনো শর্টকাট রাস্তা আছে এইদিকে? হ্যাঁ, কিছুটা এগিয়ে গিয়ে দেখবে ডান হাতে একটা রাস্তা নেমে গেছে। রাস্তাটা অতটা ভালো নয়, তবে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ ভাই। তবে সাবধানে যাবে, রাস্তাটার এমনিতেই দুর্নাম আছে, আর তেমনই শুনশান। আবার চোর ডাকাতের ভয়ও আছে শুনেছি। চোর ডাকাত আর কি চুরি করবে? আমার কাছে চুরি করার মতো কিছুই নেই। তারপর কামাল আবার গাড়ি নিয়ে এগিয়ে চলল।
কিছুটা যাবার পর ডান হাতি রাস্তা দিয়ে নেমে পড়ল। চারিদিক শুনশান, শুধু ঝিঝি পোকা আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কামাল এমনিতে সাহসী, তবে এই রকম নিঝুম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে কেমন যেন গা ছমছম করছে। শান্তি দিদি আমাকে আচ্ছা ঝামেলার মধ্যে ফেললো। এই রকম লাশ নিয়ে এত রাতে কোনোদিন একা যায়নি, আর আজ আমাকে একাই যেতে হচ্ছে। দূর। হঠাৎ পিছনে একটা ঠক করে আওয়াজ হলো। কামাল ঘাড় ঘুরিয়ে দেখল লাশটা আবার স্ট্রেচার থেকে পড়ে গেল নাকি। না, ঠিকই আছে। সামনেই একটা ছোট পুল। ওটা পেরুতেই কামাল দেখল একটা ফাঁকা মতন জায়গা, আর সেখানে পুরা কাঠ কলসি এখানে ওখানে ছড়ানো ছিটানো, আর পাশে একটা বাঁশ ঝাড়। কামালের বুঝতে বাকি রইল না এটা একটা শ্মশান। এই শুনশান রাস্তায় গাড়ির মধ্যেও কামালের গা ছমছম করে উঠল। তাড়াতাড়ি এই শ্মশান এলাকাটা পেরোতে হবে। শ্মশানের কাছাকাছি আসতেই কোনো কারণ ছাড়াই গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে গেল। কামাল দুবার চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। কি ঝামেলার মধ্যে পড়লাম আবার। গাড়িটাকে এখানেই খারাপ হতে হবে, তাও আবার কোনো কারণ ছাড়াই। উফ। কামাল গাড়ি থেকে নিচে নামলো, চারিপাশটা একবার তাকিয়ে দেখল। একদম শুনশান, কেউ কোথাও নেই। একটু দূরেই শ্মশানের কাঠ থেকে ধোঁয়া উঠছে। আচ্ছা, বিপদের মধ্যে পড়লাম। গাড়ির ইঞ্জিনটা দেখল, না সব তো ঠিকই আছে, তাহলে গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? কামাল গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই শ্মশানের পাশে বাঁশঝাড় থেকে খ্যানখ্যানে গলায় 2-4 জনের আওয়াজ ভেসে এলো। লাশটাকে এখানে রেখে চলে যা, এই লাশটা আমাদের দরকার। লাশটা রেখে চলে যা তাড়াতাড়ি, এই লাশটাকে এখানে রেখে চলে যা, এই লাশ আমাদের দরকার। তাড়াতাড়ি লাশটা রেখে চলে যা। কামালের ভয়ে সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোনো রকম গাড়িতে উঠে স্টার্ট দেবার চেষ্টা করলো। স্টার্ট হয়ে যা, স্টার্ট হয়ে যা তাড়াতাড়ি। ইয়া খোদা, বাঁচাও আমাকে। কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। আবার সেই গলা ভেসে এলো। কি হলো, শুনতে পাচ্ছিস না কি বললাম? এই লাশটা আমাদের দরকার, তাড়াতাড়ি লাশটা নামিয়ে দিয়ে চলে যা। এবার কামাল যা দেখল তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার জোগাড়। সে দেখল বাঁশ গাছের ডালে আর নিচেতে 3-4টে ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে। এই লাশটা আমাদের দরকার, তাড়াতাড়ি লাশটা নামিয়ে দিয়ে চলে যা। কামাল বুঝতে পারে লাশ একবার নামিয়ে দিলে আর ফিরে পাওয়া যাবে না। তাছাড়া লাশের পরিবারের হাতে লাশ না দিতে পারলে তার এই চাকরিটাও চলে যাবে। কামাল ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো, আর একবার ইঞ্জিনটা খুলে দেখল।
আর তখনই আমাকে ছেড়ে দাও। কামালের ছেড়ে পা দাও আমাকে। ধরে টানতে টানতে কেউ যেন পুলটার দিকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাঁচাও, বাঁচাও। কিন্তু কামালের আর্তনাদ এই শুনশান এলাকায় কারও কানে পৌঁছালো না। টানতে টানতে তাকে পুলের ওপর থেকে বাঁচাও। পানিতে ফেলে দিল। বাঁচাও। কামাল তাড়াতাড়ি খালের পানি থেকে উঠে আসতে লাগলো। ইয়া খোদা, বাঁচাও আমাকে, এই ভয়ঙ্কর প্রেতাত্মার হাত থেকে রক্ষা করো আমাকে। কামালের গলায় হুজুরের দেওয়া একটা তাবিজ ছিল। কামালের বউ ওটা কামালের গলায় পরিয়ে দিয়েছিল। কামাল ওটা বের করে চুমু খায়। তারপর কামাল কাঁপতে কাঁপতে ওপরে উঠে আসে। ওপরে উঠে গাড়ির কাছে আসতেই দেখে লাশের স্ট্রেচারটা সেই অশরীরগুলো অর্ধেক বের করে ফেলেছে। কি হচ্ছে? কামালকে দেখেই ওরা যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। কামাল বুঝতে পারে এই তাবিজটার জন্য ওরা চলে গেছে। কামাল তাড়াতাড়ি স্ট্রেচারটা ঠেলে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ আবার তাদের গলা ভেসে এলো। ওই তাবিজটার জন্য আজ তুই বেঁচে গেলি, না হলে তোর ওই লাশটার মতো অবস্থা হতো। তবে আরো অনেকটা পথ বাকি আছে, সামনে তোর অনেক বিপদ, তোকে অত সহজে ছাড়বো না। কামাল তাড়াতাড়ি গাড়িতে উঠে আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট নিয়ে নিল। বাঁচা গেল। কামাল এক মুহূর্ত দেরি না করে গাড়ি ছুটাতে লাগলো। খুব বাঁচা বেঁচে গেছি। ভাগ্যি সেই তাবিজটা সঙ্গে ছিল, না হলে যে কি হতো আল্লাহ মালিক জানেন। আধা ঘন্টা হয়ে গেল। দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলল। কামালও এতক্ষণে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখল দূরে একটা মহিলা হাত ইশারা করছে। কি ব্যাপার, এই শুনশান রাস্তায় এই মেয়েটা কি করছে? এটা আবার ওই অশরীরীগুলোর কোনো খারাপ উদ্দেশ্য নয় তো? ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। জিজ্ঞেস করি দেখি, হুট করে দরজা খুলব না। অ্যাম্বুলেন্সটা মেয়েটার কাছে গিয়ে দাঁড় করায়। কি হয়েছে? এখানে গাড়ি দাঁড় করাচ্ছেন কেন? আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা গাড়িও এদিক দিয়ে আসে নাই। এতক্ষণ পর আপনি গাড়ি নিয়ে এলেন। সে ঠিক আছে, কিন্তু কি হয়েছে? এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ওই রাস্তার অনেকটা আগে একটা শ্মশান আছে, ওখানে কিছু অশরীরীর খপ্পরে পড়েছিলাম আমি। কিভাবে যে ওখান থেকে বেঁচে ফিরেছি আমি জানি। স্কুটিটা ওখানে ফেলেই আমি ছুটতে ছুটতে এত দূর চলে আসি। কি বলছেন? আপনিও ওই অশরীরীর পাল্লায় পড়েছিলেন? কেন, আপনার সাথেও কিছু ঘটেছিল কি? কামাল তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে, আপনি উঠে আসুন, আমি আপনাকে নামিয়ে দেব। কোথায় নামবেন আপনি? করিমগঞ্জে। আচ্ছা ঠিক আছে, উঠে আসুন। মহিলাটি গাড়িতে উঠে বসে। একজনকে পেয়ে এবার কামাল যেন অনেকটা সাহস ফিরে পায়। মহিলাটি বারবার আর চোখে তার তাবিজটার দিকে তাকায়। আপনি কি সবসময় এই তাবিজটা পরে থাকেন? হ্যাঁ, আমার স্ত্রী সব সময় এটা আমাকে পরে থাকতে বলেছে, যাতে কোনো আপদ বিপদ থেকে আমি রক্ষা পাই। আপনার এই তাবিজটা আমাকে দিবেন, আমিও পরে থাকবো।
আপনি বাড়িতে গিয়ে আর একটা তাবিজ নিয়ে নেবেন। না না ম্যাডাম, এটা আমি কখনো কাজ ছাড়া করতে পারবো না। মহিলাটি আর কিছু না বলে চুপ করে যায়। হঠাৎ কিছুটা যাবার পর গাড়ির হেডলাইটের আলোয় কামাল দেখল রাস্তার মাঝে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, এ কি? রাস্তার মাঝে ওটা কি? ওটা কি লাশ? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। লাশ থেকে কিছুটা দূরে কামাল গাড়িটা দাঁড় করায়। আপনি বসুন, আমি দেখে আসি। সাবধানে। আর আপনার তাবিজটা এখানে খুলে রেখে যান। শুনেছি লাশের গায়ে হাত দিলে তাবিজ সুত হয়ে যায়। খুলে রেখে দেবো বলছেন? কিন্তু যদি কিছু হয়? আমি আছি তো, কিছু হলে আমি সাথে সাথে তাবিজটা নিয়ে আপনার কাছে চলে যাব। আচ্ছা। কামাল কি মনে করে তাবিজটা গলা থেকে খুলতে গেল। না না, মায়া এটা আমাকে সব সময় পড়ে থাকতে বলেছিল। আপনি বসুন, আমি দেখে আসছি। মহিলাটা কামালের কথা শুনে কেমন যেন রেগে যায়। কামাল ধীর পায়ে সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটার দিকে এগিয়ে যায়। চারিদিক শুনশান। ধীর হাতে কাপড়টা সরাতেই কামাল চমকে উঠে। হ্যাঁ, এটা তো ওই মহিলাটার লাশ। গাড়ির দিকে তাকিয়ে দেখে সেই মহিলাটি আর গাড়িতে নেই। ততক্ষণে সেই মহিলার লাশটি উঠে দাঁড়িয়ে পড়েছে, তার বীভৎস রূপ নিয়ে। কে 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 তুমি? কে আমি? আমি সেই শ্মশানের অশরীরী। ভেবেছিলাম তাবিজটা তোর গলা থেকে বের করে ফেলবো, কিন্তু তোর খুব ভাগ্য ভালো, না হলে আজ তোকেও শেষ করে দিতাম। ইয়া খুদা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কামাল কোনো কথা না বলে ছুটে গিয়ে গাড়িতে উঠে, তারপর দ্রুত গতিতে গাড়ি ছুটাতে থাকে। উফ, এইরকম পরিস্থিতির মুখে জীবনে পড়িনি। আর কোনোদিন একা অ্যাম্বুলেন্স নিয়ে আর বের হচ্ছি না। ভাগ্যিস মায়াই তাবিজটা দিয়েছিল, তা না হলে আজ আর বেঁচে বাড়ি ফিরতে পারতাম না। লাশ নামিয়ে দিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে কামাল বাড়ির দিকে রওনা দেয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।